কিছু বলবে? ইয়ে মানে আসলে বললে বলো, নয়তো আউট। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি সোফায় শুবো। ইহান ল্যাপটপ বন্ধ করে নিল, হাতের মধ্যে হাত গুছিয়ে নিঝুমকে পর্যবেক্ষণ করলো। নিঝুমের অস্বস্তি হচ্ছে ভীষণ। এভাবে দেখার কি আছে? আশ্চর্য। পরপর ইহানের ভারাক্রান্ত কণ্ঠ শোনা গেল। চুপচাপ শুয়ে পড়ো, বেশি বউগিরি করতে আসো না, ফল তেমন একটা ভালো হবে না। নিঝুমের খারাপ লাগলো, তবু কিছু বলল না। চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। ইহান তৎক্ষণাৎ জোর কদমে হেঁটে রুমের বাহিরে চলে গেল। ইহান যেতেই নিঝুম শটান হয়ে বিছানায় বসে পড়ল। চোখ বেয়ে আপন ইচ্ছায় নোনা জল ঝরে পড়তে লাগলো। এইভাবেই বেশ খানিক সময় অতিবাহিত হলো। ইহানের দেখা মিলল না আর। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ল। কেটে গেল দুদিন। এই দুদিন ইহান দরকার ছাড়া এই রুমে পা রাখেনি। দেখা যাচ্ছে প্রয়োজনে জিনিস নিতে এসেছে, আবার নিয়ে দ্রুত ফিরে যাচ্ছে। নিঝুম সাহস করে আর কিছুটি জিজ্ঞেস করতে পারেনি। ফের কি না কি বলে দেবে। এই বাড়িতে তো আর ঘরের অভাব নেই, আছে হয়তো কোনাটায়। তবে তার একটু খারাপ লাগছে বটে। তাকে বললেই তো সে অন্য রুমে চলে যেত। শুধু শুধু নিজের ঘর ছাড়তে গেল কেন? সকাল সকাল ইরা নিঝুম কথা বলতে বলতে নিচে নামছে। ঈশানের ঘর পার করার সময় নিঝুম দাঁড়িয়ে পড়ে। ভেতর থেকে মিউজিকের শব্দ হচ্ছে। নিঝুম কৌতূহল বশত দরজা ঠেলে উকি দিল। ওমা, তার চক্ষু চড়ক গাছ রসগোল্লা নেই বড় বড় করে চেয়ে আছে। ভেতরে ঈশান মিউজিক বাজি উড়াধুরা ডান্স করছে। তার হাতে টাওয়াল বিছানার নিচে এক করে ফেলেছে নামতে নামতে। ইরা কিছু দূর গিয়ে নিঝুমকে পাশে না দেখে পেছন ঘুরল। নিঝুমকে ঈশানের ঘরের সামনে দেখে সে দীর্ঘশ্বাস টেনে এগিয়ে গেল। নিঝুমের পিঠে হাত রাখতেই সে চমকে উঠল। নিঝুম ইরাকে বিস্মিত চাহনিতে ঈশানের দিকে দেখালো। ইরা অতিষ্ঠ ভঙ্গিতে বলল, আপদ একটা আস্ত বাদর। এসো তো, ওগুলো ওর নিত্যদিনের কুকর্ম। কপালে ভীষণ দুঃখ আছে, বইয়ের হাতে নির্ঘাত মার খেয়ে মরেই যাবে। নিঝুম ইরা দুজন মুখ চাচাই করল। অতঃপর দুজনেই উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। নিত্যদিনের মতন ডাইনিংয়ে সকলে একসঙ্গে ব্রেকফাস্ট করছে। তখনই ইহান অনিলা খানের উদ্দেশ্যে বলল, ট্রান্সফার খরচ শেষে আজকে ভর্তি হয়ে আসতে বলো। অনিলা খান একবার ছেলের দিকে তো একবার ছেলের বউয়ের দিকে তাকালেন। এভাবে থার্ড অ্যাঙ্গেলে কথা বলার মানেটা কি সোজাসুজি বললেই তো হয়। তিনি মুখ খুললেন, তবে তুই নিয়ে যা সঙ্গে করে, ভর্তি করে দিবি। ইরা কি এটা এত কিছু পারবে? তার উপর ওর তো আবার ক্লাস আছে। আমার সময় হবে না, ঈশান যাক। নো নো, আমার খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, আজ কিছুতেই সম্ভব না। নিঝুমের মুখটা চুপসে আছে। সে কিছুই বলছে না, চুপচাপ খাচ্ছে শুধু। অনিলা খানের মায়া হলো। তিনি বুঝলেন নিঝুম হয়তো কষ্ট পাচ্ছে। তিনি কঠিন কণ্ঠে ইহানকে বললেন, কোনো কথা শুনতে চাই না, তুমি নিয়ে যাবে ওকে, এবং আজ এক্ষুনি। তিনি খাবার ফেলে উঠে চলে গেলেন। ইহান সেদিক পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর নিঝুমকে বলল, তৈরি হয়ে এসো দ্রুত। ইহান ড্রাইভ করছে। এটা তার পার্সোনাল গাড়ি। সচরাচর ড্রাইভার ইউজ করে না, প্রয়োজনে করে। নিঝুমের দৃষ্টি জানালার থেকে বাহিরে। ব্যস্ত শহরের কর্মজীবী মানুষদের রোজকার পরিশ্রম, যাতায়াত, কর্মকাণ্ড দেখছে আপন মনে। হঠাৎ গভীর কণ্ঠে কিছুটা ভরকে ওঠে নিঝুম। এরপর থেকে যেন এমন নায়িকা সেজে কলেজে যেতে না দেখে, বোরকা হিসাব পরে সুন্দর সৌজন্যমূলক আদবে বাইরে পা রাখবে। খানবারের বৌদের এমন উচ্ছৃঙ্খল বেমানান। নিঝুম হতবাক। কি এমন উচ্ছৃঙ্খল সেজেছে সে? হালকা পাতলা একটা থ্রি পিস, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো নিচু করে ঝুঁটি করা, ব্যাস এতটুকুই তো। এতে বেমানান লাগার কি আছে? লোকটা সব কিছুতেই বাড়াবাড়ি। মনে মনে নানা রকম উদ্ভট কিছু কথা শুনিয়ে দিল ইহানকে, কিন্তু মুখে বলার সাহস হলো না। কোনো রকমে মাথা দুলিয়ে ফের বাহিরে দৃষ্টি দিল। ইহান দেখল কিনা কে জানে, কারণ তার দৃষ্টি তো শুরু থেকেই সামনের গাড়ির কাঁচ ভেদ করে বাহিরে। নিঝুম বাহিরে তাকিয়ে আবারও ইহানের কথাগুলো মনে করতে লাগলো। একটা কথা মনে পড়তেই তাচ্ছিল্য হাসলো। খানবাড়ির বউ। তার খুব করে বলতে ইচ্ছা করলো, আপনি কি তা মানেন? কিন্তু বলার হলো না। মনের কথা মনেই রয়ে গেল।
ইরার অভিভাবক হিসেবে এই কলেজে ইহানে প্রায়শই যাতায়াত। সেই মাধ্যমে প্রায় স্টুডেন্টস তাকে চেনে। শুধু চেনে বললে ভুল হবে, প্রায়শই মেয়ে মানুষ তার ওপর চরম লেভেলের ক্রাশড। বেশিরভাগই ইহার ব্যাচমেট, এছাড়াও সিনিয়ররা তো আছেই। এরা ইহানের খোঁজ খবর নিতে মাঝে মধ্যেই নানান অজুহাতে তাদের বাড়িতে গিয়েও হাজির হয়। তখন ইরার সঙ্গে কথা বলে কম, কিন্তু ইহানের খোঁজে মশগুল থাকে বেশি। কলেজেও ইরাকে দেখলেই তোমার ভাইয়া কই, কেমন আছে, আসে না কেন, কবে আসবে, আসতে বলিও ইত্যাদি নানা রকম প্রশ্নে তার মাথা ঝালাপালা করে তোলে। ইরা এদের হাবভাব দেখে আর মনে মনে প্রচুর বিরক্ত হয়, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারে না। নিঝুমকে আগের দিন ইরার সঙ্গে দেখে যেভাবে কেউ খেয়াল না করলেও আজ ইহানের সঙ্গে দেখে সকলেরই দৃষ্টি সেদিকে। মেয়েগুলো তো ইতিমধ্যে কানাঘুষো শুরু করে দিয়েছে। ইহানের সেদিকে ধ্যান নেই, সে তো আরামসে ফোন টিপছে আর হাঁটছে। কিন্তু নিঝুম, সে ভীষণ গিল্টি ফিল করছে। এভাবে কেন সকলে দেখছে? তাকে তো মনে হচ্ছে এখনই দৃষ্টি দ্বারা ভস্ম করে দেবে। ঠিক তখনই একটি মেয়ে এগিয়ে এলো ওদের সম্মুখে। নিঝুমের দিকে কটমট চোখে তাকিয়ে ইহানের উদ্দেশ্যে মিষ্টি করে হেসে বলল, কেমন আছেন ভাইয়া? ইহানের দৃষ্টি ফোন থেকে মেয়েটির ওপর পড়ল। সে কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, ইতিনা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? আপনার আমার নাম মনে আছে? ভালো ছিলাম না, তবে এখন অনেক বেশি ভালো আছি। ইহান কিছু বলার আগেই আরও কিছু মেয়ে ছুটতে এলো। এক একজনের একা এক প্রশ্ন। এদিকে দেখে যেন সকলেই সাহস পেল। কেমন মৌমাছির মতন ছুটে গেল, এসেছে মধু খেতে। মূলত ইহানের গম্ভীর স্বভাব সম্পর্কে সকলেই একটু একটু অবগত, তাই ভয় ভয়ে ছিল। এদিকে কথা বলতে দেখে সকলের ভয় নিমিষেই উধাও। সকলের সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে ইহান। নিঝুম যেন জনতার ভিড়ে চাপা পড়া এক বস্তু, কেউ যেন তাকে দেখছেই না। এইসব কাণ্ড কারখানা নিঝুমের একদম সহ্য হচ্ছে না। মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে ইহানের। আরে বাস, এই তো দেখছি কলির কেস্ট। শালা লুচ্চা পুরুষ মানুষ এমনিতেই তো সবসময় মুখে করলা গুজে থাকে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কেন মধুস্রোত বইছে। পাশে বউ রেখে মেয়েদের সঙ্গে রঙ্গলীলা চলছে। নিহাত আমি ভালো মেয়ে, তাই নয়তো তোকে বুঝিয়ে দিতাম। বেটা খচ্চর পোলা তো নয়, যেন বহুরূপী শয়তান। এমন মিষ্টি করে হাসি মাখিয়ে কথা তো কখনো বাড়িতে বসেও বলে না। হনুমান একটা, জীবনে বউ পাবি না। শেষাক্ত কথাই নিজেই জিভে কামড় কাটে নিঝুম। বউ পাবে না মানে? অলরেডি তার মতো সুন্দরী বউ গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। নিঝুম অভিশাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিল সামান্য। ক্রুদ্ধ ভাবনায় বলল, উফ, বউ তো পেয়ে গেছিস, তাই আর কি বলি। কিন্তু তুই তোর বউয়ের হাতে রোজ অত্যাচারিত হবি। তোর বউ তোকে রোজ ওয়াশিং মেশিনে দিয়ে দুবেলা ধুতো করবে, ক্লিপ দিয়ে আটকে আটকে দড়িতে ঝুলিয়ে শুকাতে দিবে, ঠ্যাং ধরে আশ্রে আশ্রে। আরও কিছু ভাবতে নেবে তার আগে নিঝুম তার হাতের মধ্যে ইহানের আঙুলের উপস্থিতি টের পায়। ধ্যান ভঙ্গ নিঝুম তখন হতবাক। তার যেন বিশ্বাসই হচ্ছে না ইহান স্বেচ্ছায় তার হাত ধরেছে। ইহান নিঝুমকে নিয়ে মেয়েগুলোকে ঠেলাঠেলি করতে করতে প্রিন্সিপালের রুমের দিকে অগ্রসর হলো। মেয়েগুলো বার কয়েক পেছন থেকে জিজ্ঞেস করছে, মেয়েটাকে? ইরার থেকে জেনে নিও। নিঝুমের হঠাৎ অভিমানে গোটা দুনিয়া ছেয়ে এলো। ইরার থেকে কেন শুনতে হবে? নিজে বললে কি হতো? নাকি চলতে রুচিতে বাড়ছে? ঈশান ক্লাসে পা রাখতে না রাখতে মৌমাছির দল মৌ মৌ করতে করতে তাকে ঘিরে ফেলেছে, শুধু আরোহণের জন্য। সব সুন্দরী মৌমাছি, গুড লুকিং আর হ্যান্ডসাম হওয়ায় ক্লাসের প্রায় মেয়েরাই তার ভক্ত। ঈশান এগিয়ে গিয়ে সকলের সঙ্গে মিট করছে। ঈশান এসব বেশ এনজয় করে। সুন্দরীদের হিরো হয়ে থাকাই তার একমাত্র কাজ। আগে অবশ্য এমন ছিল না, তবে কিছু ব্যস্ততা তাকে এমন করতে বাধ্য করেছে। ভালোবাসার উপরে তার একদম বিশ্বাস নেই। তার মতে ভালোবাসা মানেই ছলনা, প্রতারণা, যন্ত্রণা। তার থেকে বরং মেয়েদের সঙ্গে টাইম পাস করাই বেটার। ওসব মন দেওয়া নেওয়ার কেচ্ছা না করাই শ্রেয়। এক কথায় ক্লাসের রোমিও সে। মৌমাছির দলেরা মধু আরোহণে সক্ষম হওয়ার আগেই ক্লাসে স্যারের উপস্থিতি। অতঃপর ভাঙা মন নিয়ে সকলে নিজেদের আসনে বসে পড়ল। সকলের মুখের অবস্থা স্যাড। ঈশানও ওদের দিকে তাকে স্যাড হওয়ার ভান করলো। নিঝুম, ঈশান দুজনেই সেম ইয়ার।
ঈশানের সঙ্গে এখনও নিঝুমের তেমন একটা সখ্যতা হয়নি, ওই টুকটাক সৌজন্যমূলক কথা পর্যন্তই সীমাবদ্ধ। ঈশান আর ইরা এক কলেজে পড়ে, তবে ডিপার্টমেন্ট আলাদা হওয়ায় একজনের ডান সাইডের বিল্ডিংয়ে আর একজনের বাম সাইডের বিল্ডিংয়ে ক্লাস। ওপাশের ব্যাচের স্টুডেন্টসরা সাধারণত এই পাশে আসে না, আবার এই পাশের স্টুডেন্টসরা ওপাশে আসে না। কলেজের বৃহত্তর অনেক দীর্ঘ, এই জন্যই আসার প্রয়োজন পড়ে না আর কি। তবে ঘোরাঘুরির উদ্দেশ্যে অনেকেই আসা যাওয়া করে। ইহান নিঝুমকে কলেজে ভর্তির সকল কার্যক্রম শেষ করে সবেমাত্র বাহিরে বেরিয়েছে, তখনই তার ফোনে একটা ইম্পর্ট্যান্ট কল আসে। ইরাও তখন বাহিরে বেরিয়ে গেছে দুটো ক্লাস শেষ করে। ইহান নিঝুমকে ইরার সঙ্গে দিয়ে দ্রুত বেরিয়ে পড়ে ওখান থেকে। নিঝুম গাল ফোলায়, নিম্ন স্বরে বলে, পাশান একটা নিষ্ঠুর। নিঝুমের অভিমানী মুখশ্রী পড়ে নিতে ইরার বেশি সময় লাগেনি। সে মজার ছলে বলে, কি হলো আমার বৌমণিটার? ভাইয়ের সঙ্গে যেতে ইচ্ছে করছে না নাকি? এখনই চোখে হারাচ্ছ দেখছি। নিঝুম লজ্জা পেয়ে যায়, থতমত কণ্ঠে বলে, একদম না, লোকটা ভীষণ খারাপ, তার সঙ্গে এমনিতেই থাকা যায় নাকি? ইরা শব্দ করে হেসে ওঠে। নিঝুম ভ্রু কুচকে দেখে, মনে মনে বিড়বিড় করে, হাসছো হাসো, বেশি করে হাসো, কিন্তু তুমি তো আর জানো না তোমার ভাইটা ঠিক কত বড় মাপের শয়তান। ইরা নিঝুম গেট থেকে বেরাতে নেয়। ঠিক তখনই নিহানের আগমন। রোজকার মতন সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে ইরা চরম বিরক্তির নিঃশ্বাস ফেলল। কাঠামো শক্ত করে বলল, পথ ছাড়ুন। যদি না ছাড়ি? কত বড় মাপের ছেঁচড়া হলে এমন করতে পারে? তাও যদি বুঝতে। বুঝতে চাই না কখনই। নিঝুম এতক্ষণ নীরব দর্শকের মতন চেয়ে চেয়ে দেখছিল সব কিছু। হঠাৎ নিহানের কথায় অপ্রস্তুত হয়ে পড়ল। ইনি কে? নিহানের এই প্রশ্নে ইরার মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, আমার বৌমণি, আবরার খান ইহানের বউ নিঝুম খান। বলে দিও তোমার। ইরা কথা শেষ না করেই নিঝুমকে নিয়ে চলে এলো। বেড়ানোর আগে ফের এক তাচ্ছিল্য হাসি উপহার দিয়ে গেল নিহানকে। নিহান স্তব্ধ, তার মানে বড়সড় ঝড় আসতে চলেছে। গাড়ি এসে গেছে। ইরা আর নিঝুম গাড়িতে উঠে বসে। ইরার থমথমে মুখ দেখে নিঝুম চুপসে আছে। জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে অনেক কিছু, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। নিঝুমকে উসকুস করতে দেখে ইরা নিজেই মুখ খুলল। কিছু বলবে? ইরার অগ্রিম কমেন্টে যেন নিঝুম সাহস পেল। বলবো। আসলে ওই ছেলেটাকে তোমার সঙ্গে কিসের ঝামেলা? ইরার মুখটা দ্বিগুণ থমথমে হয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধ থেকে মুখ খুলল। তেমন কিছু নয়। ইরা ফের নিশ্চুপ। নিঝুম বুঝতে পারলো ইরা হয়তো বলতেই চাইছে না। সেও আর কথা বাড়ায় না, কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করাটা ভালো দেখায় না। বেশ খানিক সময় নিয়ে চলল নিস্তব্ধতা। গাড়ি কিছু দূর যেতেই নিঝুমের চিৎকারে চমকে ওঠে ইরা। সে এতক্ষণ গভীর ধ্যানমগ্ন ছিল। নিঝুম সে রাতের মতন থরথরিয়ে কাঁপছে। তার দৃষ্টি বাহিরে, এক হাত দিয়ে ড্রাইভারকে কিছু একটা বলতে ইশারা করছে। ইরা নিঝুমের হাতের ইশারা অনুসরণ করে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেমে যায়। এরা উদ্বিগ্ন কণ্ঠে নিঝুমকে জিজ্ঞেস করে কি হয়েছে। নিঝুম গাড়ির জানালা হতে হাত বের করে দূরে কিছু একটা দেখায়। এখনও শরীর অসম্ভব কাঁপছে তার। দৃঢ় দৃষ্টি বাহিরে নিবদ্ধ রেখে কম্পিত কণ্ঠে বলে, বলেছিলাম না তোমার ভাই একটা মাস্তান। ইরা নিঝুমের দেখানো পথে চোখ বোলায়, দীর্ঘশ্বাস টেনে বলতে নেয়, আরে ভাইয়া তো। ইরা কথা শেষ করতে পারে না। নিঝুমের দিকে তাকিয়ে দেখে সে সেন্সলেস হয়ে পড়েছে। দিশেহারা ইরা এক হাতে নিঝুমকে জড়িয়ে নেয়, অন্য হাতে ঈশানকে কল করে। এদিকে ড্রাইভারকে বলে সিটি হসপিটালে গাড়ি টানতে। ইরা আর ঈশান চিন্তিত ভঙ্গিতে হসপিটালের করিডোরে বসে আছে। ইরা এসেই ঈশানকে কল করেছে। ঈশানও সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। ইহানকেও জানানো হয়েছে, সেও আসছে। কি হয়েছে ছোট ভাইয়া? কি ভাবছিস? ভাবছি এই মেয়েটাকে আর না জানি কত কি সহ্য করতে হয়। বৌমনির তো কোনো দোষ নেই, অযথাই কষ্ট পেতে হচ্ছে ওকে। আচ্ছা, ভাইয়া কি কখনো ওকে মেনে নেবে? কি জানি, হয়তো নেবে, নয়তো না। ওদের কথার মধ্যে ইহানকে দেখা যায় হন্তদন্ত হয়ে ছুটে আসছে। ইহানকে দেখে দুজনেই এগিয়ে আসে। কি হয়েছে? কি অবস্থা এখন? ডক্টর দেখছে। কি হয়েছিল? কলেজ থেকে ফেরার পথে তোমাকে ফাইট করতে দেখে নিয়েছে, আর যাকে মারছিলে
তার শরীরের রক্ত দেখি সেন্সলেস। ও শিট, ইডিয়েট একটা। তখনই ডক্টরের উপস্থিতি। তিনজনেই এগিয়ে যায় ডক্টরের কাছে। ডক্টর ইহানকে বললেন। পেশেন্ট কি হয়? ইহান কোনো রকম ভনিতা ছাড়াই বলে, মাই ওয়াইফ। ডক্টর কিছু একটা ভেবে ইহানকে তার চেম্বারে ডাকেন। ইহান ইরা আর ঈশানকে নিঝুমের দিকে খেয়াল রাখতে বলে ডক্টরের সঙ্গে যায়। ওনার রক্তে ফোবিয়াজনিত সমস্যা আছে, হার্ট ভীষণ দুর্বল। এ ধরনের রোগীর রক্ত দেখলে সেন্স হারায়, এটাই স্বাভাবিক। তবে এই সেন্স হারানোর বিষয়টা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত বিষয়। রোগীর মন মস্তিষ্ক সমানভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম। এই বিষয়টিতে এ থেকে যে কোনো সময় বড় কোনো ক্ষতি হতে পারে। সো বি কেয়ারফুল। আপনাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগী যাতে এমন পরিস্থিতির শিকার খুব একটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ থেকে মুক্তি লাভের কি কোনো উপায় নেই? ট্রিটমেন্ট প্রয়োজন, প্রচুর সময় সাপেক্ষ। মনে হচ্ছে এই সমস্যা অনেক আগে থেকে। ট্রিটমেন্ট চলতে থাকলে ধীরে ধীরে হয়তো ঠিক হতে পারে, আশা করা যায়। আচ্ছা, ঠিক বলতে পারবেন রোগের এমনটা কতবার হয়েছে বা হতে পারে? মেডিকেল হিস্ট্রি চাইছি আর কি। মেডিকেল হিস্ট্রি তো জানা নেই, তবে বিয়ের পর এই নিয়ে 3 বার হলো, কিন্তু বিয়ের আগেরটা জানা নেই। ওকে, দেখছি কি করা যায়। এখন মেডিসিন দিচ্ছি, বাড়িতে নিয়ে যান। আমি আপনাকে এ বিষয়ে পরে জানাচ্ছি। ডক্টর, এখন কি রিস্ক মুক্ত? এখনকার মতো। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আপনি কেউ আসি তবে। প্রয়োজনে আবার আসবেন। শিওর। নিঝুম বেডে শুয়ে আছে, শরীর প্রচণ্ড উইক। ইরা ঈশান টুকটাক কথা বলে ওকে স্বাভাবিক করতে চেষ্টা করছে। তখনই ইহান চিন্তিত মুখে প্রবেশ করে। ঈশান এগিয়ে যায়। কি বললো ডক্টর? আপাতত ডেঞ্জার মুক্ত, কিন্তু সতর্ক থাকতে হবে। নিঝুম ইহানকে দেখে কেমন জানি করে ওঠে। তার ফের তখনকার ঘটনা মনে পড়ে যায়। উত্তেজিত হয়ে ইরাকে বলতে থাকে, তুমি দেখেছো তো ইরা, তোমার ভাই একটা মাস্টার। আমি বলেছিলাম না, ওই ওই লোকগুলো কীভাবে নিঝুম চোখ বন্ধ করে নেয়, কিঞ্চিত কাঁপছে তার শরীর। ইরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, প্লিজ বৌমনি, আমার কথা শোনো। ভাইয়া কোনো মাস্টার নয়, ভাইয়া তো। ইরা কথা শেষ করতে পারে না, তার আগেই ইহানের ইশারার চুপ হয়ে যায়। ইহান ইরা আর ঈশানকে বাইরে ওয়েট করতে বলে। ওরা তাই করে, কিন্তু নিঝুম ভয়ে সিটিয়ে থাকে। ইহান ধীর গতিতে এগিয়ে নিঝুমের সামনে গিয়ে বসে। নিঝুম কিছুটা সরে যায়, তার হাবভাব অস্বাভাবিক। ইহান নিঝুমের এক হাত টেনে নিজের হাতের মুঠোয় নেয়। নিঝুম দিতে নারাজ, কিন্তু ইহান নাছোড়বান্দা। ইহান নিঝুমের অনেকটা কাছে এগিয়ে যায়, চোখে চোখ রেখে বলে, তাকো আমার দিকে। নিঝুম তাকায় না, সেভাবেই কাঁপতে থাকে। ইহানের ফের শান্ত কণ্ঠ, নিঝুম তাকাও। ইহানের মুখ প্রথম নিজের নামটা শুনে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয় নিঝুমের। কিছুটা ভুলতে থাকে সব কিছু। ধীরে ধীরে ফিরে তাকায় ইহানের মুখের দিকে। ইহান নিঝুমের চিবুক তুলে ধরে। তুমি যা দেখেছো তা সম্পূর্ণই ভুল। এসব তোমার হ্যালুসিনেশন। তুমি সর্বক্ষণ এটাই ভাবো, তাই তোমার চোখে শুধু এসবই আসে। বিশ্বাস না হয় ডক্টরকে জিজ্ঞেস করো, তিনিও এটাই বলবেন। আমি কোনো মাস্টার নই, আমি তোমার হাজব্যান্ড। নিঝুম হয়তো কিছুটা গলল, ইহানের মুখের দিকে বোকাশোকা ভঙ্গিতে চেয়ে রইল। ইহান পর হাতটা ধরে বেড থেকে নামালো। নিঝুম এখনও ইহানকে দেখতেই ব্যস্ত। অতঃপর দুজনে সেভাবেই বেরিয়ে গেল। ইহান মনে মনে সুস্থির নিঃশ্বাস ফেলল। আপাতত ব্রেইন ওয়াশ সার্থক। কেটে গেছে বেশ কয়েকটা দিন। নিঝুম এখন এই পরিবারে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। এটা এখন তার নিজের বাড়ি বলেই মনে হয়। মাঝে মধ্যে বাবার বাড়ির জন্য মন কেমন করে, তবে সেটাও আলগোছে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ইহানের সঙ্গে তার সম্পর্কটা কেমন নোনতা নোনতা। ইহান সর্বদাই রেগে থাকে, আর সেই ইহানকে ইমপ্রেস করার টুকটাক চেষ্টা করে আর কি। মূলত সে কিছুটা ইহানের প্রেমে ভাসছে, তবে মুখ ফুটে কাউকেই বলেনি। ইরা ব্যাপারটা বুঝতে পেরে ইনিয়ে বিনিয়ে বেশ মজা নেয়। নিঝুম তখন লজ্জায় মিইয়ে যায়। সব কিছুর মধ্যে ইহান রাতে কোথায় থাকে এটা এখনও নিঝুমের অজানা। সে জানে গভীর তদন্তে আছে। ইহানকে ফলো করার বা কাউকে এই বিষয়ে জিজ্ঞেস করতে চায় না সে। এমনই এক সকালে নিঝুম তার শাশুড়ি অনিলা খানের ঘরে পা রাখে। অনিলা খান তখন বুকশেলফের বইগুলো সোজা করে গোছাও নিচ্ছে। নিঝুম গিয়ে পেছন থেকে তাকে চাপটে ধরে। আচমকা তিনি ভয় পেয়ে যান।
পরক্ষণে বুঝতে পেরে হাত উল্টে নিঝুমকে আগলে নিয়ে বলে, সকাল সকাল কি হয়েছে আমার মেয়েটার? কিছুই না, এমনিতেই। কিছু তো অবশ্য হয়েছে, বল তো তাড়াতাড়ি। একটা কথা বলি? শুনতেই তো চাইছি। সত্যি বলবে কিন্তু? বল। তোমার পায়ের এই অবস্থা কি করে হলো? মানে আমি ছবিতে দেখেছি তুমি আগে দাঁড়াতে পারতে, তবে এখন এই অবস্থা কেন? অনিলা খান থমকে যান। মুহূর্তেই তার হাস্যোজ্জ্বল মুখশ্রী ছেয়ে যায় ঘন কালো আধারে। নিঝুম জোড়াজুড়ি করেই চলছে, কিন্তু সে শুনছে কি না কে জানে। অনিলা খানের হঠাৎ চিৎকারে আঁতকে ওঠে নিঝুম। মুহূর্তে পরিবেশ কেমন পাল্টে জানিয়ে যায়। নিঝুমের বারংবার একই প্রশ্নে অনিলা খান বিচলিত হয়ে চুপ করো বলে চিৎকার দিয়ে ওঠে। নিঝুম বুঝে উঠতে পারে না এই সহজ প্রশ্নে এমন রিয়্যাক্ট করার কারণ। যখন অনিলা খানের পায়ের সম্পর্কে নিঝুম জানতে চায় তখনও তিনি চুপ ছিলেন, কিন্তু যখন নিঝুম তার মৃত শ্বশুরের মৃত্যুর কারণ জানতে চায় তখনই কেঁপে ওঠে অনিলা খানের অন্তরিক্ষ। মনে পড়ে যায় 6 বছর আগেকার সেই দুর্বিসহ স্মৃতি। অন্তঃকরণের সূক্ষ্ম যন্ত্রণার আঁচড় পড়ে। সেই অ্যাক্সিডেন্ট, সেই মর্মান্তিক ঘটনা। না, তিনি আর ভাবতে পারছেন না। দুহাতে কান চেপে ধরে হাউমাউ করে বাচ্চাদের মতন জড়সড় হয়ে কেঁদে ওঠেন। নিঝুম হতবাক। একজন কঠিন শক্ত সামর্থ্য মহিলাকে হঠাৎ নিজ চক্ষু সম্মুখে এমন ভেঙে পড়তে দেখে সেও প্রচণ্ড শকড। আনমনেই তার মনের কোণে উকি দিচ্ছে নানান প্রশ্ন। মা কেন এমন করেছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? ক্ষতটা খুব গভীর, কিন্তু কি সেই ক্ষত? জানতে হবে আমায়, সব কিছু জানতে হবে, কিন্তু কিভাবে? কে বলবে আমায়? নিঝুম ধীর পায়ে হেঁটে যায় অনিলা খানের নিকটে। ভয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে নিজেও হাওমাও করে কেঁদে দেয়। অস্পষ্ট স্বরে বলে, প্লিজ কেঁদো না মা, অজান্তেই তোমার মনে কষ্ট দিয়ে থাকলে প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো এইসব প্রশ্ন করব না, কখনোই না। তবু তুমি শান্ত হও। যদি আমাকে ভালো রাখতে চাস তবে আর কখনোই এসব প্রশ্ন করিস না। করব না মা, কখনোই করব না। অনিলা খানের চোখের পানি মুছে দিয়ে নিঝুম দৌড়ে চলে যায় সেখান থেকে। অনিলা খান সেদিকে তাকিয়ে নিম্নস্বরে বলেন, এসব কথা যে আমি কখনোই তোকে বলতে পারবো না নিঝুম। কিছু কিছু সত্য জানতে নেই, সেগুলোর গোপনীয় প্রখর। যত অজানা থাকে ততই মঙ্গল। এরা আছিস? হ্যাঁ ভাইয়া, আছি। ভিতরে এসো। কি করছিস? কলেজে যাব, তাই নোটসগুলো চেক করে নিচ্ছি। একটা কথা ছিল। বলো না। তুই আজকে হসপিটালে নিঝুমকে আমার সম্পর্কে যে সত্য জানাতে চাইছিলি সেটা যেন এখনই ও জানাতে না পারে। সময় হলে আমি নিজে এক্সপোজ করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কখনো ভুল করে যেন সত্যি তোর সামনে না আসে। তাই হবে, আমি সতর্ক থাকবো। এই তো, গুড গার্ল। আরেকটা কথা। ইহা আমতা আমতা করছে, তা দেখে ইরা বলে, বলো না ভাইয়া, হেজিটেট করছো কেন? ইহান একটা লম্বা শ্বাস নেয়, অতঃপর বলে, নেহান তোকে এখনো ডিস্টার্ব করে, তাই না? ইরা অপ্রস্তুত হয়ে পড়ে এমন প্রশ্নে। সেই সাথে চমকায় ধমকায়, কিছু বলতে চেয়েও পারে না। কথাগুলো যেন সব কণ্ঠনালীতে এসে দলা পাকিয়ে আসছে। ইরাকে অপ্রস্তুত হতে দেখে ইহান ফের বলে, দেখ, তুই আমার একমাত্র আদর বোন। তোর সুখই আমার কাছে বড় সুখ। তোদের সুখের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এখন তুই যদি চাস তবে আমি নেহানের। ইহানকে কথা শেষ করতে দেয় না ইরা। নিজেকে স্ট্রং করে উত্তর দেয়, না ভাইয়া, আমি এসবের কিছুই চাই না। তোমার কাছে যেমন আমি আমার সুখ আগে, তেমনি আমার কাছেও তুমি তোমার সুখ আগে। যে পরিবার আমার ভাইয়ের জন্য ক্ষতিকর, সেটা নিঃসন্দেহে আমার জন্যও ক্ষতিকর। আমি কখনোই চাই না ওদের ওই নোংরা পরিবারে পা রাখতে। ওরা শুধুই আমাদের দুশ্মন। আমি কখনোই এসব কিছু চাই না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর নিহানের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, সামনে নেব। ইহানের বুক থেকে যেন পাথর নেমে যায়। সে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর চোখ খুলে ইরার মাথায় হাত বুলিয়ে পেশামাল পায়ে প্রস্থান করে। ইহান চলে যায়। ইরা দীর্ঘশ্বাস ফেলে। বুকের মধ্যে চিনচিনে ব্যথার আভাস পায়। চোখ ঝাপসা হয়ে আছে। সিক্ত গলায় বার কয়েক ঢোক গেলে যেন চক্ষু বৃষ্টি আটকানোর প্রবল প্রচেষ্টা। যতই আটকাতে যাক চক্ষু কি আর বাদ মানে? অযথাই বেপরোয়াভাবে গাল বেয়ে
টুক করে মেঝেতে পড়ে। ইরা ধপ করে বসে পড়ে ফ্লোরে, নেত্রযুগল আলগোছে বন্ধ করে নেয়। কবে শেষ হবে এই লুকোচুরি খেলা? কবে শান্তি নামবে ধরনের বুকে? কবে শাস্তি পাবে অপরাধীর দল? সেদিন কলেজে ভর্তি হওয়ার পর থেকে নিঝুম অসুস্থ থাকায় এখনও একদিনও ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। এখন যেহেতু সে সুস্থ, তাই ঠিক করেছে আজ কলেজে যাবে। ঠিকমতো ক্লাস অ্যাটেন্ড না করলে এক্সাম কিভাবে দেবে? ঈশান আর নিঝুম তো একই ক্লাসে, তাই নিঝুম সকাল সকাল ঈশানের রুমে এসে হাজির। উদ্দেশ্য ঈশানের সঙ্গে ক্লাস বিষয়ে কথা বলা। নিঝুম ঈশানের ঘরের সামনে উঁকি ঝুঁকি দিচ্ছে, কারণ আগের দিন যা দেখেছে, আজও যদি বাদরটা তার ইতিহাসিক বাদর ডান্স দিতে থাকে, তো আজকে ওকে খুব করে জব্দ করবে। ঘটনাটা হলোও তাই। ঈশান ঠিকই মিউজিক বাজিয়ে ডান্সিং করছে। নিঝুম আলগোছে দরজার আড়াল থেকে সেই দৃশ্য কিছুটা ভিডিও করে নেয়। অতঃপর দাঁত কেলাতে কেলাতে ভেতরে প্রবেশ করে। ঈশান নিঝুমকে এখনও খেয়াল করেনি। হঠাৎ মিউজিক বন্ধ হয়ে যাওয়া ঈশান থেমে যায়। পাশ ফিরে দেখে নিঝুম ঠোঁট টিপে হাসছে। ঈশান কিঞ্চিত লজ্জা পায়, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঈশানের কাণ্ড দেখে নিঝুম এবার খিলখিলিয়ে হেসে দেয়। অতঃপর হাসতে হাসতে ঈশানের বুকশেলফের কাছে যায়। সেখান থেকে বই নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকে। ঈশান বেশ সময় নিয়ে বের হয়। মূলত সে নিঝুমের সামনে আর পড়তে চাইছে না, কিন্তু বের হয়ে এখনও নিঝুমকে তার রুমে দেখে কিঞ্চিত আশ্চর্য হয় সে। বুঝতে পারে নিঝুমের এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঈশান এবার সিরিয়াস ভঙ্গিতে নিঝুমের কাছে গিয়ে বলে, বৌমনি, তুমি কি কিছু বলতে চাও? নিঝুম মাথা নাড়ে, যার অর্থ হ্যাঁ। ঈশান ভ্রু উঁচিয়ে বলে, কি? তাহলে বলে ফেলো। আসলে আমি আজ থেকে নিয়মিত কলেজে যেতে চাইছি। তোমার আর আমার ক্লাস তো একই, তাই ভাবলাম তোমার সঙ্গে যাই, এই বিষয়ে আলাপ করে নিই। আমরা কি একসঙ্গে যেতে পারি? ও শিওর, এটা তো আরও ভালো হয়। তুমি রেডি হয়ে নাও, একসঙ্গে বেরিয়ে আমরা। তুমি আর আমি তো সেম ইয়ার, তাহলে এখন তুমি আর আমাকে এসব বৌমণি টৌমণি বলে ডেকো না। তবে কি বলতাম, সম্পর্কে তো তুমি আমার একমাত্র সুইট কিউট বৌমনি হও। তাতে কি, আমরা তো একই বয়সী। তার উপর কলেজে গিয়ে তুমি আমাকে বৌমণি বৌমণি করলে ব্যাপারটা কেমন দেখায় না? আর আজকাল জেনারেশনে কেউ এত নেম কল দিয়ে গুরুত্ব দেয় নাকি? বন্ধুত্বই আসল। তা অবশ্যই ঠিক। তবে আমি তোমায় কি বলে ডাকবো? অবশ্যই নিঝুম বলে। ইউ ক্যান বি ফ্রেন্ডস। শিওর। নিঝুম আর ঈশান একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে নেয়, যার তবে বাড়িতেই নিঝুমের একটা বন্ধু হয়ে গেল। ইরা, ঈশান, নিঝুম আজ একসঙ্গে কলেজে এসেছে। ইরা নিজের মতো তার ক্লাসে চলে গেছে। ঈশান আর নিঝুম একসঙ্গে এগোচ্ছে। ক্লাসে ঢুকতেই ঈশানের সঙ্গে সুন্দরী মেয়েকে দেখে ঈশানের জুলিয়েটগুলো সাময়িক আহত হয়। ঈশান তো আগে কখনো এমন করেনি, তাহলে এই মেয়েকে? সকলেরই এক প্রশ্ন। তখন ঈশান বলে নিঝুম তার বেস্ট ফ্রেন্ড, যেটা শুনে নিঝুম মনে মনে বেশ খুশি হয়। ওরা দুজনেই আজ পাশাপাশি বসেছে। ঈশান নিত্যদিনের মতো আজকে আর কোনো জুলিয়েট নিয়ে ঝুকঝুক করছে না, বরং নিঝুমের সঙ্গে সময় কাটাচ্ছে, পাশাপাশি মন দিয়ে ক্লাস করছে। নিঝুম নতুন, তাই এই মুহূর্তে কোনো সঠিক সঙ্গ প্রয়োজন, এটা ভেবে ঈশান তাকে এভাবে গাইড করছে। আজকের আকাশটা মেঘাচ্ছন্ন, রোদের ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশের বুক চিরে নেমে আসবে ঘন মেঘের বর্ষণ। ঈশান কিছু একটা জরুরি কাজে গেছে। ইরা আর নিঝুম নিজেরাই বাড়িতে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। নিঝুম ইরাকে আজকে সকল ঘটনা গুছিয়ে গুছিয়ে বলছে। এরাও মিষ্টি হেসে উপভোগ করছে। তারা যখন কলেজের গেটের প্রায় কাছাকাছি, ঠিক তখনই ধরণীর বুকে ঝমঝম করে বৃষ্টির আবির্ভাব। ইরা নিঝুম মাথায় কোনো রকমে হাত দিয়ে দৌড় লাগায়। নিঝুম আগে আগেই গাড়িতে উঠে বসে, কিন্তু ইরা যখনই উঠতে নেয়, কেউ তার হাত খুব শক্ত করে টেনে ধরে। হঠাৎ হয়ে যাওয়া ঘটনায় ইরা ঘাবড়ে গিয়ে পেছনে তাকায়। পরক্ষণেই সেই অনাকাঙ্ক্ষিত মুখশ্রী থমকে দেয় তার দুনিয়া। সেই হাসি, সেই চোখ, সেই নেশা ধরা চাহনি। উফ, ইরার হার্ট অ্যাটাক না হয়ে যায়। ইরা এক পলক নিঝুমের দিকে তাকালো। নিঝুমের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে সে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি টান দিল। নিঝুম ঝটপট জানালা থেকে মুখ বের করে দিয়ে বলল, ইরা, কি করছো? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত গাড়িতে এসো। ইরা নিঝুমকে হাতের ইশারায় আশ্বস্ত করে।
অগত্যা নিঝুমকে বাধ্য হয়ে ইরাকে ফেলে চলে যেতে হয়, কিন্তু ইরার জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। একে তো এই প্রখর বৃষ্টি, তার উপর ওই ছেলেটা। ইরার যদি কোনো বিপদ হয়। ইহান আজ দুপুরেই বাড়িতে চলে এসেছে, নিঝুম বাড়িতে আসার পরপরই। মূলত এই সময় ইহানকে বাড়িতে দেখা যায় না, তবে কাজের চাপ কম থাকায় চলে এসেছে। তাছাড়াও শরীরটাও বেশ খারাপ লাগছে। রুমে ঢুকেই তার চোখ সর্বপ্রথম নিঝুমের ওপর পড়ে। নিঝুম তখন মনেই পায়চারি করছে সারা ঘরে। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে গভীর চিন্তায় মগ্ন। নয়তো ইহান এসেছে নিঝুম টের পায়নি, এমনটা হতেই পারে না। নিঝুম যে ইহানের প্রতি এই অল্প কয়েকদিনই বেশ ভালোই দুর্বল হয়ে পড়েছে, এটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি ইহানের। বিচক্ষণ চক্ষু বলে কথা। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস টেনে টাইয়ের বাঁধন খুলতেই তার প্রশ্ন। এত গভীর চিন্তার কারণ? হঠাৎ প্রশ্নে নিঝুম আতকে উঠল। মনের মধ্যে ক্ষীণ আশঙ্কা থেকে তাকে ভেতর থেকে ভীষণ নাড়িয়ে দিচ্ছে। ইহানকে দেখে ভয়টা যেন আরও তীব্রতর হয়েছে। সে আলগোছে ঘড়ির কাঁটায় চোখ বোলালো। না, এত তাড়াতাড়ি লোকটা বাড়িতে কী করছে? মনের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নিঝুম বলেই ফেলল, এত তাড়াতাড়ি ফিরলে যে? ইহান তখন গায়ের পোশাক খুলে টাওয়াল চড়িয়ে নিয়েছে। আপাতত তার এখন শাওয়ার নেওয়া প্রয়োজন। কি আশ্চর্য, ইহানের এই অর্ধনগ্ন অবস্থাও এখনও পর্যন্ত নিঝুমের চোখে পড়েনি, নয়তো কখন ছুটতে পালিয়ে যেত। তার মানে ঘটনাটা বেশ গুরুতর ভাবল ইহান। অতঃপর নিঝুমের প্রশ্নের জবাবে বলল, কেন, খুব কি অসুবিধা করে ফেললাম? নিঝুম অপ্রস্তুত হয়ে উত্তর দিল, ছি ছি ছি, কি বলছেন? আপনার বাড়ি আপনি এসেছেন, তাতে আমার কি? এই সময় সচরাচর আসতে দেখিনি তো, তাই বলে ফেলেছি। আমার উত্তর কিন্তু এখনো পাইনি। কিসের উত্তর? বলতে বলতেই নিঝুম এবার ইহানের দিকে দৃষ্টি দিল। খানিকটা ভরকে গিয়ে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে দাঁড়ালো। আলগোছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে বলল, মা ডাকছিল আমায়, আমি আসছি। নিঝুম দ্রুত পায়ে হাঁটা ধরতেই গম্ভীর কণ্ঠে তার চলাচল থেমে গেল। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। নিঝুম পেছনে ফেরে না, যেভাবে দাঁড়িয়েই হাত কচলাতে থাকে। ইহান বার কয়েক একে প্রশ্ন করে, কিন্তু নিঝুমের কোনো হেলদোল নেই। সে তো ভয়েই কুপোকাত। সত্যিটা জানলে ইহানের রিয়্যাক্ট কি হয় কে জানে, আবার মিথ্যাও তো বলতে পারছে না। নিঝুমের থেকে কোনো উত্তর না পেয়ে ইহানের মেজাজ খারাপ হয়ে যায়। সে জোর কদমে এগিয়ে এসে নিঝুমের নিকটে দাঁড়ায়, চোয়াল শক্ত করে বলে, বলবে নাকি? নিঝুম তখনও আমতা আমতা করছে। এবার আর ইহান রাগ কন্ট্রোল করতে পারে না। শক্ত হাতে চেপে ধরে নিঝুমের বাহু, দাঁতে দাঁত চেপে বলে, শেষবার মতো জিজ্ঞেস করছে। নিঝুম ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। ইহানের সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে তো তার উত্তর শোনার জন্য উদ্গ্রীব। নিঝুমের চোখ থেকে অঝরে জল গড়াচ্ছে। শঙ্কিত হৃদয়ে কম্পিত কণ্ঠে সেবার ইরার ব্যাপারটা বলেই দিল ইহানকে। সব শুনে ইহান স্তব্ধ। চরম মাত্রায় রেখে গেল সে নিঝুমের ওপর। নিঝুমের বাহুজোড়া আরও দ্বিগুণ শক্ত করে চেপে ধরে গর্জে উঠে বলল, কি করে তুমি ইরাকে ওই ছেলের হাতে ফেলে চলে আসতে পারলে, তা আবার এই ঝড় বৃষ্টির মধ্যে? এখন যদি ইরার কিছু হয়ে যায়, তার দায়ভার কে নেবে? তুমি? তাও যদি এতক্ষণ আমায় বলতে, তা না করে সমানে কেটে পড়তে চেয়েছিলে। আমার বোনের যদি কিছু হয়, তোমাকে আমি ছাড়বো না, এই বলে দিচ্ছে। ইহান নিঝুমকে ছিটকে দূরে সরিয়ে দেয়। নিঝুম কিছুটা দূরে গিয়ে পড়ে। নিচে পড়তে নিলে দরজা ধরে সামলে নেয় নিজেকে। ইহান দ্রুত শার্ট প্যান্ট পরে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। নিঝুম দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে, হাউমাউ করে কেঁদে ওঠে। তার কি ভুল ছিল এখানে? সে তো আসতে চায়নি, এরাই তো পাঠিয়ে দিল তাকে। আর ওই ছেলেটাকে তো চেনেও না, তাহলে কি করে বুঝবে কিসে এটার ক্ষতি? ওই ছেলেটার মধ্যে কি এমন রহস্য আছে যা সে জানে না? মুহূর্তেই সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল। হঠাৎ করে নিজেকেই অপরাধী লাগছে নিঝুমের। আর যদি এটার কিছু হয় তবে ইহান কি করবে জানে না, তবে নিজের বিরুদ্ধে নিজেই চরম স্টেপ নিতে ভুলবে না সে। এভাবে হাত ধরার অধিকার কে দিল আপনাকে? অধিকার দিতে হয় না, তৈরি করে নিতে হয়। আর সেভাবে বলতে গেলে আমার অধিকারের মাপকাঠি আমার চেয়ে ভালো তোমার জানা আছে, তাই নয় কি? এসব লেম এক্সকিউজ বন্ধ করে আসল কথা বলুন। কেন এভাবে পথ আটকালেন? আর কতভাবে বলতে হবে?
আমি তো যে শুনতে আসিনি। নিহান এবার করুণ দৃষ্টি ফেলল, যা দেখে ইরার ভেতরটা ধক করে উঠল। কিছু সময় এভাবেই কেটে গেল। মেঘলা আকাশের বুক চিরে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি সিক্ত করে তুলছে দুজন তরুণ তরুণীর শরীর অন্তর। নিষ্পলক চেয়ে আছে দুজন দুজনাতে। সময়টা যেন এইভাবেই থমকে যায়। আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি সব কিছু 5 বছর আগেকার নিয়মে চলতো? খুব কি ক্ষতি হতো যদি বিষাক্ত সত্যি সকলের সম্মুখে না আসতো? আনমনেই ভাবে ইরা, আনমনেই দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ চেতনা ফিরতেই ছুটকে সরে যায় সে নিহানের থেকে। বেশ কয়েক কদম পিছিয়ে যায়। না না বলেই পেছাতে থাকে। নিহান এক হাত বাড়িয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অসহায় কণ্ঠে বলে, ইরা, প্লিজ একবার সুযোগ দাও। এই যন্ত্রণা সহ্য করা যে খুব কঠিনতর। প্লিজ মুক্তি দাও আমায় এই অসহনীয় যন্ত্রণা থেকে। আমি একটু শান্তি চাই ইরা, দেবে কি একটু শান্তি? ইরার দৌড়ে গিয়ে নিহানের হাতটি আঁকড়ে ধরতে ইচ্ছে করলো, খুব করে বলতে ইচ্ছে করলো, নিহান, আমিও চাই একটু শান্তি। সব কিছু ভুলে তোমার বুকে ঠাঁই নিতে চাই। এই মুক্ত পৃথিবীর বুকে তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই বহুদূর। প্রাণ খুলে শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। কিন্তু মনের কথা মনেই থেকে গেল। মুখ দিয়ে বেরিয়ে এলো কিছু অপ্রিয় মিথ্যে। চলে যান আমার সামনে থেকে। কিচ্ছু শুনতে চাই না আমি। ঘৃণা করি আপনার পরিবার এবং আপনাকে। ওই কুৎসিত পরিবারে জন্ম নিয়ে আপনি নিজেকে সাধু প্রমাণ করতে চাইবেন, আর আমি সেটা বিশ্বাস করে নেব? সেরকম ভেবে থাকলে চরম ভুল ভাবছেন। আর কখনো আমাকে এভাবে ডিস্টার্ব করতে আসবে না, তাহলে কিন্তু আমি। কিচ্ছু করতে পারবে না তুমি, তা সেটা জানি, কারণ তুমি যে এখনো আমাকে। ও কি করতে পারবে আর কি করতে পারবে না সেটা না হয় পরে জানবে, কিন্তু আমি কি করতে পারি সেটা তোকে আজ ভালোভাবে বুঝিয়ে দেব। নিহান এরা দুজনেই চমকে যায়। এরার পেছনে ইহান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যেন তার রক্ত ঝরছে, হাতের আঙুল মুষ্টিবদ্ধ। ইরা অন্তর কেঁপে ওঠে। এবার নিহানের দিক তো আরেকবার ইহানের দিকে তাকায়, বার কয়েক ঢোক গেলে নেয়। কী হতে চলেছে ভেবে আঁতকে ওঠে সে। ইরা রুমে ঢুকেই সজোরে দরজা লাগিয়ে দিল। এমনটা হবে মোটেও সে আশা করেনি। কী থেকে কী হয়ে গেল। ভেজা শরীর নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দিল। হাঁটু মুড়ে বসে পড়ল নিচে। শাওয়ারের ঠান্ডা জলের শীতল স্পর্শে ধুয়ে নিয়ে যাচ্ছে তার নেত্রকোণের অবাধ্য নোনা জল। এই মুহূর্তে নিজের প্রতি চরম বিরক্ত সে। বিরক্তিগুলো কান্না হয়ে ঝরে পড়ছে। নিহানের জন্য চিন্তা হচ্ছে ভীষণ। না জানি কী অবস্থায় আছে। ইহান নিশ্চয়ই তাকে ছেড়ে কথা বলবে না। যদি হাত তুলে ওর ওপর তখন কি হবে? এমনও হাজার জল্পনা কল্পনা করতে করতে ডুকরে কেঁদে ওঠে ইরা। ভাবনাগুলো কেমন অবাধ্য, মানতেই চাইছে না। ভালো কিছু ভাববার কোনো অবকাশ আর নেই। তোমার সাহস কি করে হয় আমার বোনকে ডিস্টার্ব করার? ডিস্টার্ব করছি? কে বললো? আমি তো শুধু কথা বলছিলাম। সে যদি ডিস্টার্ব হতো তবে কি গাড়ি পাঠিয়ে আমার সঙ্গে কথা বলতে থেকে যেত? এরা ডিস্টার্ব হয়নি বলছো? বলছি। বুঝলাম, কিন্তু এমন কথা তুমি আর কখনো ওর সঙ্গে বলতে আসবে না। এটা তোমাদের কারোর জন্য খুব একটা শুভকর নয়। এমন কথা তো আমাকে বলতেই হবে, অন্তত যতদিন ইরা শুনবে ততদিন। বড্ড নাছর বান্দা। ব্যাপার না, এই বয়সে এমনটা হয়েই থাকে। বয়সের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, তবে এখনই মনটাকে সংযত করো, নয়তো পরবর্তীতে অনেক বেশি আঘাত পেতে হবে। আঘাতের আরও বাকি আছে বলছেন? জীবনের সব থেকে বড় আঘাত তো আমি এই 3 বছর যাবৎ মাথায় নিয়ে ঘুরছি, যেটা সূচনা করেছিলেন আপনারা আরও 5 বছর আগে থেকে। সবটাই নিয়তি, সেজন্যই বলছি এসব থেকে যত দূরে থাকবে তোমার এবং ইরার ততই মঙ্গল হবে। কিসের মঙ্গল কিসের অমঙ্গল আমি জানি না। আমি শুধু জানি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অমূল্য চাওয়া আমি চাইতে বাধ্য। তরুণ বয়স, রক্ত গরম, এখনই সাবধান করছে। এরা চায় না তুমি তার আশেপাশে থাকো। আমি ওকে পার্সোনালি জিজ্ঞেস করেছে, সে বলেছে তোমাদের পরিবারের মতো হিংস্র পরিবারে সে যেতে চায় না, ঘৃণা করো তোমাদের। একটু ভুল হচ্ছে। আমাদের পরিবারের বাকি সদস্যকে ঘৃণা করলেও আমাকে এরা কখনোই ঘৃণা করবে না। আমি যে তার হৃদয়কে কখনো নিজের থেকে আলাদা করা যায় না। মুখে বললেও আমি জানি ইরা আমাকে এখনও চায়, শুধু আপনাকে কষ্ট দিতে পারবে না বলে আমাকে দূরে ঠেলে দেয় বারংবার। আমি ইরার চোখে এখনও আমার জন্য ভালোবাসার অথৈ সাগর দেখেছি।
বেশ, প্রমাণ করো তবে। তুমি যদি এটার মুখ থেকে স্বীকার করতে পারো তবে কথা দিলাম আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আর যদি না পারো তবে কোনোদিন এই মুখ নিয়ে আমার এবং আমার বোনের সামনে আসবে না। মনে রেখো, সময় 1 মাস। মনে থাকবে। এখন আসতে পারো। নিহান চলে যেতে নেয়, ফের পেছনে ঘুরে কি মনে করে ইহানের একদম মুখোমুখি এসে দাঁড়ায়। ইহান প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে। নিহান সেদিকে তোয়াক্কা না করে হুট করে ইহানের পায়ে হাত রেখে সালাম করে বসে। ইহান হতবাক হয়ে যায়। নিহান সালাম করে বলে ওঠে, দোয়া করবেন ভাইয়া। আমি জানি আপনি খুব ভালো মানুষ, সেই সঙ্গে আমার পরিবার কতটা জঘন্যতর তাও আমি জানি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমি ইরাকে ভালোবাসি। আপনি হয়তো আমার কষ্টটা বুঝবেন, আপনিও তো আমার মতো। নিহান কথা শেষ করলো না, উল্টো পথে হাঁটা ধরল। বেশ কয়েক কদমে এগিয়ে গেল বহু দূরে। ইহান সেখানেই দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, তুমি যে ছেলে খারাপ নাও তা আমি খুব ভালো করে জানি নিহান, কিন্তু তোমার ওই ভয়ঙ্কর পরিবারের বোনকে পাঠাতে কিঞ্চিত হলে আমার আপত্তি আছে। তবে এরা নিজ মুখে কখনো তোমাকে চাইলে আমি না করব না, কারণ দিন শেষে তুমি ছেলে ভালো, আমার বোনকে সুখী করবে, কিন্তু সেটা এরা বুঝলে তবেই। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে নিঝুম, দৃষ্টি গহীন আসমানে। অপলক চেয়ে আছে যেন পলক ফেলতে প্রবল নিষেধ। দুপুর থেকেই তার মনটা খারাপ। একবার দেখেছে ইরা এসেছে বাড়িতে, একবার চেয়েছিল যাবে, আবার কেন জানি যেতেই ইচ্ছে করল না। ইহানের প্রতি চাপা অভিমানগুলো সকলের ওপর ঝাড়ার প্রবল প্রচেষ্টা মাত্র। তার অভিযোগের ভাষাগুলো বড্ড দুর্বল। নয়তো কি আর শুরুর দিন থেকে এমন অবহেলা পেতে হয় নিজ স্বামীর কাছ থেকে? অভিমান যখন গাঢ় হয়, অভিযোগের পাল্লাগুলো তখন আরও ভারী হয়ে ওঠে। অভিমান অভিযোগের খেলায় হেরে যায় ভালোবাসা। এত রাতে এভাবে বসে আছো কেন? নিঝুম হকচকে ওঠে। অন্য সময় হলে হয়তো ভয়ে এক চিৎকার দিত, কিন্তু আজ মনটা যে ভীষণ বিষণ্ণ, সব কিছুতেই তার বিরোধিতা চলছে। নিঝুম ঘেঁটি কাত করে দেখল ইহান দাঁড়িয়ে, হাতে কফির মগ, নিঝুমের দিকে চেয়ে আছে। মাঝে মধ্যে কফিতে এক একটা চুমুক দিচ্ছে। ইহান গম্ভীর কণ্ঠে আবার শুধায়, কি হলো, কথা বলছো না কেন? নিঝুম উঠে দাঁড়ায়, মাথা নত করে ছোট্ট করে বলে, এমনিতেই। অতঃপর নিঝুম ইহানকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তৎক্ষণাৎ ইহান বলে ওঠে, আমি কি যেতে বলেছি? নিঝুমের চলন থেমে যায়, থমকে দাঁড়ায় সেভাবেই। কিছুক্ষণ নিস্তব্ধতা চলে। প্রথম বাক্যে ইহান বলে, সরি দুপুরের ব্যবহারের জন্য। আসলে আমার মাথা ঠিক ছিল না, ইরাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছিল। ইটস ওকে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা এদিকে এসো। নিঝুম কয়েক ধাপ এগিয়ে যায়। ইহান হাতের ইশারায় তাকে পুনরায় আগের জায়গায় বসতে বলে। নিঝুম বিনা বাক্যে বসে পড়ে। আজ কেন জানি তার কথা বাড়াতে ইচ্ছে করছে না। ওই যে অভিমানগুলো যে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। নিঝুম বসতেই ইহানও ধপ করে ওর পাশে বসে পড়ে। নিঝুম আর চোখে একবার পরখ করে নেয় ইহানকে। সাদা গেঞ্জির সঙ্গে ডার্ক ব্লু ট্রাউজার, চাঁদের আবছা আলোয় দ্রুত সৌন্দর্য বিচরণ করছে সারা মুখশ্রীতে। থেকে থেকে কফিতে চুমুক বসাচ্ছে, চুলগুলো খানিকটা এলোমেলো, বেশ লাগছে দেখতে। নিঝুম চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ ওদিকে দৃষ্টি অব্যাহত রাখা সম্ভবপর নয়, নচেত যে কোনো কিছু ঘটে যেতে পারে। এমন মুগ্ধ নয়নে সাধারণত প্রেমিক পুরুষ তার প্রেয়সীকে পর্যবেক্ষণ করে, কিন্তু এখানে ঘটনাটা হয়েছে কি সম্পূর্ণ ভিন্নধর্মী। এখানে প্রেয়সী তার প্রিয়কে দেখতে ব্যস্ত, কিন্তু প্রিয় তার একবারের জন্য তা বুঝতে পারছে না। বুঝতে পারছে না নিঝুমের ছোট্ট হৃদয়ের ব্যাকুলতা, বুঝতে পারছে না কিছু নাম না জানা অনুভূতির আর্তনাদ। সে তো তার নিত্য সঙ্গী গাম্ভীর্য অটুট রাখতেই ব্যস্ত। গান জানো? নিঝুম চমকে ওঠে, কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান আচমকা নিঝুমের দিকে দৃষ্টি ফেরায়। চোখাচোখি হয়ে যায় চারটি চোখ। নিঝুম কিছু নীরব অনুভূতি রচনা করে দৃষ্টির অন্তঃগহ্বরে। নীরবতা ভেঙে ইহান ফের বলে, পারো যদি তবে গিয়ে শোনো। নিঝুমের নীরবতা দেখে ইহান নিজেই গান ধরে, जो तेरे संग लागी प्रीत मोहे रो बार बार तेरा नाम ले
कि रब से मांगी यही दुआ तू हाथ की लकीरें थाम ले। গান শেষ করে ইহান বন্ধ চোখের পাতা মেলে। নিঝুম এতক্ষণ সেই চোখেই তাকিয়েছিল। ইহান চোখ খুলতেই তার ধ্যান ভাঙে, একটু নড়ে চড়ে বসে সে। ইহান আকাশের দিকে তাকিয়ে বলে, কেমন হয়েছে বললেন না তো? নিঝুম অপ্রস্তুত হয়ে পড়ে। এই মানুষটাকে আজ তার বড্ড বেশি অচেনা লাগছে। এই ইহানের সঙ্গে সে পরিচিত নয়। নিঝুম কণ্ঠ খাদে নামিয়ে বলল, খুব সুন্দর হয়েছে, অতুলনীয়। নিঝুমের ইচ্ছে ছিল আরও অনেক কিছু বলার, কিন্তু কণ্ঠনালী যে বিরোধিতা করবেই। ইহান কিঞ্চিত হাসল। ট্রাউজারের পকেটে হতেই সিগারেট বের করে তাতে আগুন জ্বালাতে নিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘরে যাও। নিঝুম নত মস্তকে উত্তর দিল, হুম। অতঃপর চুপচাপ উঠে চলে যেতে চাইল, কিন্তু কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে আমতা আমতা করতে বলল, আপনি ধূমপান করেন? ইহান সিগারেটে টান দিতে দিতে বলল, মাঝে মধ্যে। নিঝুম কিছু বলল না আর, চুপচাপ নিচে চলে গেল। ইহান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে দুপুরে অহেতুক কষ্ট দিয়েছে, তার কি দোষ ছিল? সে তো আর অত সব ঘটনা জেনে নেই, তবু তো তার সঙ্গে খারাপ আচরণ করেছে। সেই অনুশোচনা থেকেই এতক্ষণ নিঝুমের মন ভালো করার সামান্য প্রচেষ্টা করেছে মাত্র। কিন্তু এদিকে নিঝুম তো তার এই সামান্য চেষ্টাকেই অসামান্যভাবে গ্রহণ করে নিয়েছে। তাই কি সে জানে তার এই সামান্য অভিনয় তৈরি করেছে নিঝুমের মনে অনেক বড় ভালো লাগার অনুভূতি। নিঝুমের মনটা আজ বেশ ভালো। ইরার সঙ্গে একটু আড্ডা দিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। ওড়নাটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল ইরার ঘরের উদ্দেশ্যে। দুবার টোকা দিতেই ইরা দরজা খুলে দিল। নিঝুমকে দেখে সে দ্রুতই ভেতরে আসতে বলল। ইরার চোখ জোড়া ফোলা ফোলা, চেহারাটাও লালচে বর্ণ, মুখশ্রী থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে ভীষণ। নিঝুম খেয়াল করলো ইরা আজ বেশ চুপচাপ, কথা বলছে না তেমন, শুধু হুহা করছে। নিঝুম অনেক মুচড়ামুচড়ি করে অবশেষে মনের মধ্যে দমিয়ে রাখা প্রশ্নটা করেই ফেলল। কি হয়েছে তোমার ইরা? কেঁদেছো নাকি? কই না তো, কেন কাঁদবো? তোমায় দেখে কিন্তু মনে হচ্ছে। আসলে শরীরটা ভালো নেই, তাই হয়তো। ইরা ইনিয়ে বিনিয়ে চলে যেতে নেয়, তখনই নিঝুম খপ করে তার হাত ধরে বসে। ইরা নিঝুমের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়। নিঝুম ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি জানি ইরা, কাল অবশ্যই কিছু একটা হয়েছে। কি হয়েছে পরিষ্কার করে বলো আমায়। ওই ছেলেটার সঙ্গে কি এমন আছে তোমার? তোমাদের মধ্যে কোনো অ্যাফেয়ার নেই তো? ইরা আঁতকে ওঠে। লুকায়িত অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে যেন, তবু সেই নিশ্চুপ, কোনো মতেই ভেঙে পড়বে না এমন। কিন্তু নিঝুম, সেও তো নাছোড়বান্দা, যেন পণ করে নিয়েছে সত্যিটা শুনবেই। অবশেষে ইরা মুখ খুলতে বাধ্য হয়। নিজের সমস্ত কাঠিন্যতা নিমিষেই ভেঙে গুড়িয়ে যায় নিঝুমের সম্মুখে। অস্বাভাবিকভাবে কেঁদে ওঠে নিঝুমের বুকে ঝাঁপিয়ে পড়ে। নিঝুম আঁতকে ওঠে। এ কোন ইরাকে দেখছে সে? বরাবরই ইরাকে বেশ শক্ত সামর্থ্য নারী হিসেবেই দেখে এসেছে সে, কিন্তু আজ ইরা এমন কেন করছে? নিশ্চিত বড় কোনো কারণ। ইরার কান্নার মাত্রাটা এতটাই অস্বাভাবিক যে নিঝুম পাল্টা কোনো প্রশ্নও করতে পারছে না। ধ্যান মেরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎই কান্না মিশ্রিত কণ্ঠের আকুতি। আমি আর পারছি না বৌমনি, সে কেন আসে আমার সামনে? আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার এমন হঠাৎ আগমন আমার হৃদয়ে প্রবল ঝড়ের কারণ। আমি ওলট পালট হয়ে যাচ্ছি। শত চেষ্টায়ও তাকে আপন করতে পারছি না, আবার চিরতরে দূরে ঠেলে দিতেও পারছি না। সে ক্ষণে ক্ষণে আমার চরম বিপাকে ফেলে। এখন কেমন জানি আছে আমার জানা নেই। গতকাল ভাইয়া ভীষণ রেগে গিয়েছিল, না জানি কি থেকে কি করেছে, জিজ্ঞাসা করারও সাহস নেই। খুব মনোযোগ দিয়ে ইরার প্রতিটি কথা শুনলো নিঝুম, তাতে করে বুঝলো ইরা ভীষণ কষ্টে আছে। আচ্ছা সত্যি তো, নিঝুমও তো একবারও এটা ভেবে দেখেনি যে কাল ওখানে হলোটা কি, ইহানের সঙ্গে কি তার এ ব্যাপারে কথা বলা উচিত। ইরার যে পরিস্থিতি, তাতে করে ওর থেকে এখন কিছুই জানতে যাওয়া যাবে না, ইহানের থেকেই জানতে হবে হয়তো।
ইহানের সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে নিঝুম, উদ্দেশ্য কিছু প্রশ্ন করা। নিঝুমকে ইতস্তত করতে দেখে ইহান বলে, কিছু বলবে? নিঝুম কফিটা এগিয়ে দেয়, বলে, আসলে হয়েছে এটা কি? ইরার কি হয়েছে? গতকাল থেকে অস্বাভাবিক আচরণ করছে। আচ্ছা, ওই ছেলেটাকে কি হয়েছিল গতকাল? ইহান খুব সূক্ষ্মভাবে কিছু একটা চিন্তা করে নিল, অতঃপর বলল, ওসব কিছু নয়, তুমি তোমার কাজে যাও, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, এরা ঠিক হয়ে যাবে। ইহানের কণ্ঠের কাঠিন্যতা নিঝুমের মনটা বিষাক্ত করে তুলল। গত রাত থেকে মনে যে ফুরফুরে আমেজ ছিল তা মুহূর্তেই বিষাদে পরিণত হলো। এই লোকটা এমন কেন? এই কাছে টানে তো এই ছুঁড়ে ফেলে দেয়। নিঝুম দ্রুত পায়ে হেঁটে চলে যায়। মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে। নিঝুম চলে যেতেই ইহান দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ভাবে, উফ, মেয়েটা বড্ড সেন্সিটিভ, একটুতে ভেঙে পড়ে। কিন্তু একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, ইরা নিয়ানকে এখনও চায়, তবে এখন সেটা স্বীকার করার অপেক্ষা। রাতে ইহান ঘুমাতে যাওয়ার জন্য বের হলেও নিঝুমও আজ তাকে ফলো করতে থাকে। দেখা গেল ইহান পশ্চিম পাশের একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। নিঝুম আলতো হাতে ঠেলা দেয় দরজাটা, কিন্তু না, খোলে না। বুঝতে পারে ভেতর থেকে সিটকিনি লাগিয়ে দিয়েছে। নিঝুম একটা তপ্ত শ্বাস ফেলে চলে যায়। সিদ্ধান্ত নেয় আগামীকাল ইহান বাড়ি থেকে বেরিয়ে গেলে এই কক্ষে ঢুকবে সে। ভেতরটা দেখার তীব্র ইচ্ছা জেগেছে তার কৌতূহলী মনে। অনিলা খান একটি ফটো ফ্রেম হাতে বসে আছেন। এখানে তাদের পুরো পরিবারের ছবি একত্রে আছে। তিনি বেশ পরখ করে দেখছে সকলকে। একটা ছবিতে গিয়ে তার দৃষ্টি আটকে গেল। চোখের কার্নিশে ভিড় জমালো নোনা জলেরা। কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। সকাল সকাল নাস্তা করে ইহান বেরিয়ে গেছে। ঈশানও চলে গেছে কলেজে। ইরা নিঝুম কেউই আজ কলেজে যায়নি। ইরা তো শরীর খারাপের অজুহাতে যায়নি। ইরা যাবে না তাই নিঝুমও যায়নি। সকলে এটাই জানে, কিন্তু নিঝুমের আসল উদ্দেশ্য তো অন্য কিছু। আজ সে ওই ঘরটা দেখবেই, ওখানে কি এমন আছে। সকলে যখন নিজেদের কাজে ব্যস্ত তখন নিঝুম যায় পশ্চিম পাশে সেই কক্ষটিতে। কক্ষটির দরজায় কোনো লক ছিল না, কিন্তু বাহির থেকে সিটকিনি দেওয়া। নিঝুমের একটু ভয় ভয় করছে, তবুও মনে সাহস সঞ্চার করে খুলেই দিল দরজাটা। অতঃপর চুপি চুপি ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা খুবই সন্তর্পণে ভিড়িয়ে দিল। জানালা থেকে আগত আবছা আলোয় ঘরটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। খুব পরিপাটি করে ঘরটা সাজানো, হবে নাই বা কেন? ইহান মানুষটাই যে এমন, পরিপাটি গোছালো ছিমছাম প্রকৃতি। ঘরটির আনাচে গানাচে খুব ভালোভাবে দেখে নিচ্ছে নিঝুম। সুন্দর একটি বিছানা, আলমারি, প্রয়োজনীয় জিনিসে ঘরটা পরিপূর্ণ। ঘরের এক সাইডে সুগঠিত লাইব্রেরি, বলা যায় ছোটোখাটো হোম লাইব্রেরি। নিঝুমকে বেশ আকর্ষণ করলো লাইব্রেরিটা। কৌতূহলবশত সে সেই দিকটায় অগ্রসর হলো। সেখানে একটি বুকশেলফ, সুন্দর করে বইপত্র সাজানো। তার সামনেই একটি টেবিল, চেয়ার পরিপাটি করে গোছানো। নিঝুম ধীরে ধীরে বইগুলোর ওপর থেকে ছুঁয়ে দিতে লাগলো। সে খেয়াল করলো ওখানে বইয়ের থেকে ফাইল, কাগজপত্রের পরিমাণ বেশি, হয়তো প্রয়োজনীয় কাগজপত্র। নিঝুম সেদিক থেকে চোখ তুলে টেবিলে দৃষ্টি রাখল। টেবিলটার ওপর একটা কিছু নিঝুমের দৃষ্টি কাড়ল, হয়তো সেটা কোনো নেম প্লেট, কিন্তু উল্টো করে রাখা। নিঝুম কৌতূহলবশত ওটা তুলে দেখার জন্য অগ্রসর হলো। ঠিক তখনই ঘটল বিপত্তি। কারো শক্তপোক্ত হাতের বন্ধনে আটকা পড়ল তার নরম তুলতুলে হাতটি। নিঝুম তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। চোখের কোণে পানি এসে জমা হয়েছে। করুণ দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই সে আটকে ওঠে। ইহান ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে নেবে। নিঝুম অশ্রুসিক্ত নয়নে নিভু নিভু চাহনিতে ইহানের দিকে তাকালো। চোখে চোখ বোঝাতে চাইল অনেক কিছুই, কিন্তু ইহান সেই দৃষ্টি অগ্রাহ্য করে কঠিন কণ্ঠে বলল, এখানে কি করছো তুমি? এত শ্বাস পেলে কিভাবে? এই রুমে কারো ঢোকার পারমিশন নিতে জানো না? কি করছিলে এখানে? শেষোক্ত কথাটি বেশ চিৎকার করেই বলে ইহান। নিঝুম ডুকরে কেঁদে ওঠে, ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি তো শুধু দেখতে এসেছিলাম, আপনি রাতে কোথায় থাকেন তাই। ইহান হুঙ্কার দিয়ে বলে ওঠে, কে বলেছে তোমায় আমার উপর গোয়েন্দাগিরি করতে? আমি বলেছি? স্পিক আপ।
নিঝুম হাউমাউ করে কেঁদে ভাসায়। এই ক্ষুদ্র ব্যাপার নিয়ে এতদূর কাণ্ডও তার ঠিক হজম হচ্ছে না। ইহানের ক্রোধ যেন দ্বিগুণ বেড়ে যায়। অন্যায় করে আবার কান্না করা হচ্ছে। মেলোড্রামা চলছে নাকি? অদ্ভুত। ইহান রাগ সংবরণ করতে পারছে না। এই মেয়ে সামনে থাকলে নির্ঘাত কিছু করে বসবে, তাই এক প্রকার বাধ্য হয়ে নিঝুমকে আরও একটি কড়া ধমক দিয়ে বসল। মেয়ে, এখন এখান থেকে বেরিয়ে যাও, দূর হও আমার সামনে থেকে, আর কখনো যেন এ রুমের আশেপাশে না দেখি। নিঝুম ওড়নার আঁচলটা মুখে চেপে ধরে দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। ইহান মাথায় দুহাত চেপে ধরে ধপ করে বিছানায় বসে পড়ে। না, এ বাড়িতে কিছুই এখন আর তার জন্য নিরাপদ নয়। আজ যদি নিঝুম সত্যিটা জেনে যেত তবে কেমন রিয়্যাক্ট করতো কে জানে। ইহান ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পরপরই তার নলেজে আসে সে একটা গুরুত্বপূর্ণ ফাইল ফেলে গেছে। ওটা নিতেই ব্যাক করেছিল, কিন্তু এসেই দেখে নিঝুম সেখানে তল্লাশি করছে। মুহূর্তেই রাগ উঠে যায় তার মস্তিষ্কে। ফলস্বরূপ এমন এক পরিস্থিতি। ইদানিং নিঝুম কেমন একটা ডেসপারেট হয়ে যাচ্ছে, ইহানের প্রতি একটু বেশি আসক্ত আর কি। এই যেমন হুটহাট ইহানকে জড়িয়ে ধরা, তার ধমকে ভয় না পেয়ে আরও বেশি আনন্দ পাওয়া, ইহানের সঙ্গে সবসময় লেগে থাকা, ইহানের সকল টেক কেয়ার করা ইত্যাদি নানা রকম অপ্রীতিকর কাণ্ড ঘটিয়ে ফেলছে। এর মধ্যে তো একদিন ভালোবাসি কথাটা বলতেও ছাড়েনি। ইহান অবশ্য এসবের চরম বিরক্ত, তবু কিছু বলতে পারে না, বললেও লাভ হয় না। নিঝুম কিছুরই তোয়াক্কা করে না। এই ভীতু মেয়েটা যে এত সাহস কোথায় পেল, এটাই ভেবে পায় না সে। অবশ্যই ইদানিং এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে ইহানেরও। কিছুদিন ধরে ইরা অনেকটা চুপচাপ থাকে, কারোর সঙ্গে তেমন একটা পছন্দ করে না, একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সর্বক্ষণ নিজের ঘরে লেখাপড়া এসব নিয়েই ব্যস্ত থাকতে চায়, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সেই তো দিন শেষে একা ঘরে তার কথাই মনে পড়ে। সেদিনের পর থেকে নিহানের আর দেখা পাওয়া যায়নি। ইরা সংকোচে ইহানের থেকে কিছু জিজ্ঞাসাও করতে পারেনি। নিহান কলেজ অ্যাটেন্ড করছে না। আচ্ছা, নিহানের কোনো ক্ষতি হয়নি তো? ইহান সেদিন নিহানের সঙ্গে খুব খারাপ কিছু করেনি তো? নানা প্রশ্নে জর্জরিত ইরার ভাঙা হৃদয়। প্রিয়কে দেখার তীব্র বাসনা তার অন্তরে তৈরি করছে গভীর ক্ষত। ঈশান শুধু লাইফটাকে নিজের মতো করে এনজয় করে চলেছে। ভাই বোনের অবস্থা দেখে তার বেশ আক্কেল হয়েছে। তার ভাষ্যমতে এইসব প্রেম ভালোবাসা মানেই বেদনা, তার থেকে লাইফটা এনজয় করে সিঙ্গেল মরে টরে যাওয়া আরও বেটার। সব কিছু ঠিক থেকেও আবারও কোনো কিছুই ঠিক নেই। ইদানিং নিঝুমের ওপর প্রায়শই অ্যাটাক হচ্ছে, তবে সেই সব কোনো কিছুই নিঝুমের সম্মুখে পড়েনি, মানে পড়তে দেয়নি ইহান। তার প্রখর বুদ্ধি দ্বারা খুব সন্তর্পণে সবটা ম্যানেজ করে নিয়েছে। কিন্তু আজ হঠাৎই নিঝুম বায়না করে বসে সে ইহানের সঙ্গে ঘুরতে যাবে। ইহান তো একেবারেই না করে দিয়েছে, কিন্তু নিঝুমও তো নাছোড়বান্দা। সে গিয়ে শ্বশুরি মার কানের কাছে ইচ্ছে মতো কান্নাকাটি করে অবশেষে শাশুড়ির গুণধর পুত্রকে রাজি করাতে সক্ষম হয়েছে। একটা নীল শাড়িতে নিজেকে আচ্ছাদন করে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে নিঝুম। নীল শাড়ির সঙ্গে নীল কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কপালে কালো টিপ। খোলা চুলগুলো বাতাসের সঙ্গে তাল মিলিয়ে উড়ে চলেছে। নিজের প্রতি সে নিজেই ক্রাশ। আয়নায় বার কয়েক খুশি মনে বিড়বিড় করে নিজের প্রশংসা নিজে করেই উল্টো পথে হাঁটা ধরল। ইহান তার জন্য গাড়িতে অপেক্ষা করছে। গাড়ির কাছে যেতেই ইহান দরজা খুলে দিল। নিঝুম মুচকি হেসে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। ইহান কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে নিঝুমের মনটা বিষণ্ণ হতে লাগলো। একটা রোবট সাথে করে এনেছে সে, গাড়ি চালানো ছাড়া আর কিছুই পারে না। এই যে সে এত সুন্দর করে সাজুগুজু করলো, তা কেবল কার জন্য? অথচ সেই ব্যক্তিটিরই কোনো হেলদোল নেই। অভিমান গাল বেয়ে তরল পদার্থের আবির্ভাব ঘটতে চাইছে। নিঝুম খুবই সন্তর্পণে সেটা মুছে নিল। হঠাৎ কী মনে করে তার বিষণ্ণ মুখশ্রীতে যেন পূর্ণিমার চাঁদ দেখা দিল। সিট বেল্টটা খুলে ধীরে সুস্থে ইহানের বেশ খানিকটা নিকটিকে বসলো। রিনটিনে গলায় বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো? ঠিক তখনই কষে গাড়িতে ব্রেক করার কারণে থরবড়িয়ে লাফিয়ে ওঠে নিঝুম। মূলত সিট বেল্ট খোলার দরুন এমনটা হয়েছে। নিঝুম বুকে হাত দিয়ে ইহানের দিকে তাকালো। কিছু বলতে নেবে তার আগেই ইহান শক্ত চোখে তাকিয়ে আছে নিঝুমের দিকে, যেন এখনই গিলে ফেলবে। কঠিন দৃষ্টি অব্যাহত রেখে বেশ কড়া গলায় বলল, একদম ন্যাকামো করবে না। বেড়াতে আসতে চেয়েছ, এনেছে, কিন্তু কোনো প্রকার বাহানা নয়। ভদ্রভাবে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যাবে।
নিঝুমের মনটা ফের বিষিয়ে ওঠে, চোখের কোণে আবারও জলের আবির্ভাব। সে নিজের সিটে গিয়ে সোজা হয়ে বসে পড়ে, সিট বেল্টটা লাগিয়ে নেয়, কোনো কথা মুখ দিয়ে বের করে না। ইহান সেসব দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে সামনে তাকায়, ফের ড্রাইভিংয়ে মন দেয়। শুনশান নীরবতা বিরাজমান। একটি জায়গায় এসে গাড়ি থেমেছে। বেড়াতে আসার পূর্বেই নিঝুম বলে দিয়েছিল এই জায়গার ঠিকানা, মূলত সেই জন্যই এখানে গাড়ি থামিয়েছে ইহান। গাড়ি থেকে বেরোতে বেরোতে ইহানের গম্ভীর কণ্ঠ, চলে এসছে, নামতে পারো। নিঝুম চুপচাপ নেমে পড়ে। ততক্ষণে ইহানও বেরিয়ে গেছে। ইহান আশেপাশে নজর বুলিয়ে দেখতে লাগলো। না, এখানে তো তেমন কিছুই নজরে আসছে না। এটা কোনো ঘোরার মতন পরিবেশ হলো? গুমোট স্বভাব সম্পন্ন ইহান মনের মধ্যে জমে ওঠা প্রশ্নগুলোকে ওভাবেই ধামাচাপা দিয়ে নিঝুমের দিকে তাকালো। নিঝুম তখন কিছুটা দূরত্বে চলে গেছে, নিজের মনেই হেঁটে চলেছে। ইহান পিছু ডাকলো না, সেও পেছন পেছন এগাতে লাগলো। একটা নিরিবিলি লেকের পাড়ে নিঝুম বসে পড়ল। জায়গা গাড়ি পার্কিং প্লট থেকে বেশ ভালোই দূরে। নিঝুমের দেখা দেখে ইহানও তার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। নিঝুমের দৃষ্টি লেকের স্বচ্ছ পানিতে। ইহান সেদিকে একবার তাকিয়ে সেও বিরক্তি ফেস করে একই কাজ করছে। মোটামুটি ভীষণ বিরক্ত সে। ঘুরতে আসার নাম করে এমন একটি জায়গায় আসলো। সত্যি মেয়েটা একটা আস্ত পাগলি। ইহানের বিরক্তিতা যেন নিঝুম না তাকিয়েও ধরে ফেলল। অতঃপর দীর্ঘ শ্বাস টেনে বলতে শুরু করলো, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই আমার উপর চরম বিরক্ত। ভাবছেন এমন একটা জায়গায় ঘোরার জন্য কি করে উপযুক্ত হতে পারে? এখানে ঘোরা বা দেখার মতো কী বা আছে? নিঝুম একটু থেমে আবারও শুরু করলো, এই জায়গাটা সব কিছুর জন্য উপযোগী নয় বলে আমি এখানটা সাজেস্ট করেছি। আমার উদ্দেশ্য সফলের জন্য এইটাই বেস্ট জায়গা। ইহান মোটেও অবাক হলো না। সে হয়তো আন্দাজ করতে পারছে নিঝুমের মতিগতি। তার দৃষ্টি সাবলীল। নিঝুম সেদিকে এক পলক তাকিয়ে ফের লেকের পানিতে দৃষ্টি নিবদ্ধ করলো। কিছুক্ষণ চলল পিনপতন নীরবতা। অতঃপর, এভাবে আর কতদিন চলবে মিস্টার খান? নিঝুমের মুখ থেকে মিস্টার খান সম্বোধনটাই প্রথম শুনছে ইহান। এর আগে কখনো শোনার সৌভাগ্য হয়নি। ইহান দীর্ঘশ্বাস ত্যাগ করলো। কিছুক্ষণ বাদে ভারাক্রান্ত কণ্ঠে বলল, চলছে, চলুক না, দেখি কতদূর চলতে থাকে এভাবে। এটা কোনো সুস্থ বুদ্ধিমান সম্পূর্ণ মস্তিষ্কের অধিকারী মানুষের উত্তর হতেই পারে না। তবে ধরে নাও আমি অসুস্থ মস্তিষ্কের অধিকারী। হেয়ালি করার মতো মনের অবস্থা এখন আমার নেই। আই এম সিরিয়াস। ইহান বুঝতে পারল নিঝুম ভোলানোর মতো পরিস্থিতি তৈরি করা এত সহজ হবে না। সে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বলো, কি জানতে চাও? অনেক কিছু। আমাকে বিয়ে করার পিছনে আপনার উদ্দেশ্য কি? আপনি যতই বলুন না কেন আমার অপরাধের শাস্তি দিতে এবং আপনার পরিবারের সম্মান বাঁচাতে আপনি আমাকে বিয়ে করেছেন, কিন্তু আমি জানি এটা আসল সত্য নয়। আপনাকে এই কয়েক মাসে আমি যতটুকু চিনেছি তাতে করে এই সামান্য লজিকে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা স্বাভাবিক নয়। আপনার সঙ্গে আমার বাবা ভাইয়েরও কোনো না কোনো যোগসূত্র আছে। রিসিপশনে আমাকে পাঠানো সেই ভয়ঙ্কর উপহার, আপনাকে বার কয়েক রাস্তায় মারপিট করতে দেখা, ইরার সঙ্গে কলেজের নিহান বলে ছেলেটার সম্পর্ক, নিহানের হঠাৎ উধাও হয়ে যাওয়া, মায়ের পায়ের অবস্থা, আবার বাবার মৃত্যু, আর পশ্চিম পাশে ওই রুমটা ঘিরে রয়েছে অজস্র রহস্য যেটা আমিও অজানা। আপনারা সকলের সামনে আমার থেকে কিছু একটা লুকিয়ে চলছেন, কিন্তু আমি সেই গোপন রহস্যটা জানতে চাই আমি কেন আপনাকে এতটা ভালোবাসার সত্ত্বেও, আপনার বিয়ে করা বউ হওয়ার শর্ত আপনার কাছ থেকে শুধু অবহেলাই পেয়ে আসছি। সকল কিছুর উত্তর আমার চাই।